আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার দিকে এই মুহূর্তে নজর দিলে মনে হবে আজকালের মধ্যেই বুঝি ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধতে চলেছে। 24 জুলাই অভ্যুত্থানের সময় যে তীব্র ভারত বিরোধিতা দেখেছিলাম, সেই বিরোধিতা একটু কমে আসছিল, কিন্তু হঠাৎই আবার তীব্র গতিতে বাড়তে শুরু করেছে। শুরু হয়েছে যুদ্ধের হুঙ্কার, হাম কিসি সে কম নেই, ভারতীয় প্রভুত্ববাদ নিপাত যাক। যুদ্ধের হুঙ্কার ভারতের সোশ্যাল মিডিয়াতেও যে নেই তা নয়, এখানে হুঙ্কার ওদের একটু শিক্ষা দাও, দরকারে 3 টুকরো করে দাও বাংলাদেশ। ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুদ্ধ কখনো যুদ্ধ নয়, ওটা ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্রে হলো ব্যথা। তবে সোশ্যাল মিডিয়া থেকে হদিশ পাওয়া যায় পাবলিক সেন্টিমেন্টের, আর সেই সেন্টিমেন্ট দেখে বলাই যায় পরিস্থিতি ভালো হওয়া নয়। দক্ষিণ এশিয়ার মানচিত্রে এমন একটি সময় আজ এসেছে যখন অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। সময় বলবে কোন প্রশ্নের কি উত্তর, কিন্তু প্রশ্নগুলোই যে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি শুধুই একটি সাময়িক কূটনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, নাকি আমরা এমন এক ভূ রাজনৈতিক পরিবর্তনের সামনে দাঁড়িয়ে আছি যার প্রভাব আগামী 20-30 বছর ধরে সমগ্র দক্ষিণ এশিয়া বহন করবে? আজকের আলোচনায় আমরা কোনো আবেগ নয়, কোনো প্রচার নয়, বরং কৌশলগত বাস্তবতার আলোকে একটি কঠিন প্রশ্নের উত্তর খুঁজব। ভারত কি সত্যিই বাংলাদেশের বিরুদ্ধে চরম কোনো পদক্ষেপের কথা ভাবতে পারে? আরও স্পষ্ট করে বলি, যুদ্ধের কথা কি ভাবছে ভারত কিংবা বাংলাদেশ? প্রথমে দেখা যাক কেন উঠছে কথা, দেখা যাক সম্পর্কের অবনতির গতি কেন এত দ্রুত। কূটনীতিতে মতপার্থক্য নতুন কিছু নয়। ভারত ও বাংলাদেশের মধ্যেও অতীতে বহুবার উত্তেজনা দেখা গেছে, কিন্তু বর্তমান পরিস্থিতির বিশেষত্ব হলো এবার উত্তেজনা শুধু সরকার বনাম সরকার নয়, এটি ক্রমশ পরিণত হচ্ছে রাষ্ট্র বনাম রাষ্ট্রের অবিশ্বাসে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিরুদ্ধে প্রকাশ্য বিক্ষোভ, অমিত শাহ শুভেন্দু অধিকারীর কুশপুত্তলিকা দাহ গতকালই হয়েছে ঢাকায়। ভারতীয় হাই কমিশন ঘিরে বিক্ষোভ, হাই কমিশনের ইট খুলে নেওয়ার হুমকি, সামাজিক মাধ্যমে ভারত বিরোধী প্রচার, গ্রেটার ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ গঠন কিংবা গজওয়াতুল হিন্দ, এসব ঘটনাকে দিল্লি নিছক আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে না। ভারতের নিরাপত্তা মহলের কাছে এগুলো একটি বৃহত্তর প্রবণতার অংশ, আর সেই প্রবণতা হলো বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ভারত বিরোধিতার ক্রমবর্ধমান প্রাতিষ্ঠানিকীকরণ। ক্রমশই বাড়ছে এটা। দিল্লির সবচেয়ে বড় উদ্বেগ ভারতের সমস্যা বাংলাদেশ শক্তিশালী হচ্ছে বলে নয়, ভারতের সমস্যা হলো বাংলাদেশ যদি এমন এক ভূ রাজনৈতিক অক্ষে চলে যায় যা সরাসরি ভারতের নিরাপত্তার বিরুদ্ধে অবস্থান নেয়, সেটা চিন্তার। আজ দিল্লির নীতি নির্ধারকদের সবচেয়ে বড় উদ্বেগ 3টি জায়গায়। প্রথমত পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা, দ্বিতীয়ত বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব, তৃতীয়ত ইসলামী উগ্রপন্থার পুনরুত্থান নিয়ে আশঙ্কা। দিল্লির কাছে এই 3টি বিষয় কিন্তু আলাদা নয়, বরং একটাই নিরাপত্তা সমীকরণের অংশ। এগুলো সবচেয়ে বড় দুশ্চিন্তা চীন ফ্যাক্টর। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চীন কি বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে যুদ্ধে যাবে? বাস্তবতা বলছে না।
চীনের ব্যবসা বিনিয়োগ কয়েকশো বিলিয়ন ডলার ব্যবসা তাদের ভারতের সাথে। বিনিয়োগ এবং অর্থনৈতিক স্বার্থ চীনের ভারতের সঙ্গে বহু বহু বিলিয়ন ডলারের। চীন ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখে ঠিকই, কিন্তু একই সঙ্গে বিশাল বাজার হিসেবেও দেখে। ফলে বেইজিং বাংলাদেশের জন্য সরাসরি সামরিক সংঘর্ষে জড়াবে এমন সম্ভাবনা অত্যন্ত কম, নেই বললেই হয়। তবে চীন যা করতে পারে সেটা হলো কূটনৈতিক সমর্থন, অর্থনৈতিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে অবস্থান, এর বেশি নয়। পাকিস্তান কি যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় অনেকেই মনে করেন বাংলাদেশে কোনো সংঘাত শুরু হলে পাকিস্তান পশ্চিম সীমান্তে যুদ্ধ ঘোষণা করবে একই সঙ্গে। কিন্তু বাস্তবতা কি? পাকিস্তানের অর্থনীতি আজ ভীষণ রকমের গভীর চাপে। অধিকৃত কাশ্মীর, বালুচিস্তান বেরিয়ে যাওয়ার মুখে। বিদেশি ঋণ, মুদ্রাস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা চূড়ান্ত। সব মিলিয়ে ইসলামাবাদের নিজের ঘরই আজ বিপর্যস্ত। এ অবস্থায় ভারতের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা পাকিস্তানের জন্য অত্যন্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দিতে পারে, বাংলাদেশকে এগিয়ে দিতে পারে, বক্তব্য দিতে পারে, কূটনৈতিক প্রচার চালাতে পারে, কিন্তু সরাসরি যুদ্ধ এটা নিশ্চিত ধরে নেওয়াটা খুবই কঠিন। পরাশক্তিদের খবর কি? রাশিয়া কোথায়? রাশিয়া কি ভারতের বিরুদ্ধে যাবে? সম্ভাবনা শুধু অত্যন্ত কম নয়, সম্ভাবনা নেই। দশকের পর দশক ধরে ভারত রাশিয়া সম্পর্ক কৌশলগত সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে। আজও ভারতের অস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশ রুশ প্রযুক্তি নির্ভর। ফলে মস্কো ভারতের দিকে ঝুঁকে থাকবে, কিংবা বড়জোর নিরপেক্ষ থাকার চেষ্টা করবে, তার বেশি নয়। আরেক পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধের ঘা আগে শুকিয়ে নিক আমেরিকা। সবচেয়ে বড় কথা, চীন ভারত এই দুটো দেশকেই শত্রু করবে না আমেরিকা। ভারতের চেয়ে চীন তাদের বড় শত্রু। তাহলে ভারতের সামনে কি সুযোগ তৈরি হচ্ছে বাংলাদেশের সাথে হিসাব মিটিয়ে নেয়ার? এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি চীন সরাসরি না আসে, পাকিস্তান যদি যুদ্ধে না নামে, রাশিয়া নিরপেক্ষ থাকে, আর আমেরিকা ইরান যুদ্ধের ঘা শুকোতে ব্যস্ত থাকে, তাহলে কি ভারত মনে করতে পারে যে এই মুহূর্তে তার কৌশলগত স্বাধীনতা সবচেয়ে বেশি? অতএব মিটিয়ে নাও হিসাব নিকাশ বাংলাদেশের সঙ্গে। এটাই আজকের সবচেয়ে বড় বিতর্ক। অনেক ভারতীয় কৌশলবিদ, যেমন কয়েকদিন আগে আপনাদেরকে একটি এপিসোডে আমি বলেছি ভারত কার্নাডের কথা। ভারত কার্নাড তিনি বলেছেন চট্টগ্রাম নয়, তিনি বলেছেন রংপুর দখল করে নাও। এবং তিনি শুধু নয়, আরও অনেক কৌশলবিদ ভারতীয়, তারা মনে করেন ভারতের বিরুদ্ধে যে কোনো দীর্ঘমেয়াদী নিরাপত্তা হুমকি একেবারে শুরুতেই থামিয়ে দেওয়া উচিত, চরম ব্যবস্থা নেওয়া উচিত, বিশেষ করে যদি সেই হুমকি ভারতের পূর্ব সীমান্তে তৈরি হয়, চিকেন স্নেক। কিন্তু চরম পদক্ষেপ বলতে কি বোঝায়? শুধুই কি যুদ্ধ? এখানে একটি ভুল ধারণা ভাঙা দরকার। চরম পদক্ষেপ মানেই যুদ্ধ নয়। ভারতের হাতে আরও বহু উপায় আছে, যেমন বাংলাদেশি বিমানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়া, এই একটাতেই অনেক কাজ হয়ে যাবে। এছাড়া আছে গঙ্গা ও তিস্তার জল নিয়ে চুক্তি না করা, সীমান্ত আরও কঠোর করা, বাণিজ্যিক সুবিধা আরও কমিয়ে দেয়া, ট্রানজিট ব্যবস্থায় একেবারে আটকে দেয়া, আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করা, গোয়েন্দা তৎপরতা বাড়ানো। দেখুন, কয়েকদিন আগে নেপাল থেকে
অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ ভারত আনা নিষেধ করে দিয়েছে। ভারত তার গ্রিড দিয়ে তার উপর দিয়ে যেতে দেবে না। নেপাল থেকে 40 মেগাওয়াট একটা বিদ্যুৎ আসে, সেটা যদি আজকে ভারত বন্ধ করে দেয়, হয়ে গেল বাংলাদেশে। যদি আদানির এখান থেকে ভারত বিদ্যুৎ বন্ধ করে দেয়, ত্রিপুরা উত্তর পূর্ব ভারত থেকে যে বিদ্যুৎগুলো যাচ্ছে বাংলাদেশে সেগুলো যদি বন্ধ করে দেয়, তাতেই কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আর এই যে ব্যবস্থাগুলো, এগুলো যুদ্ধের চেয়ে অনেক কম খরচে কিন্তু অনেক বেশি কার্যকর হতে পারে। কিন্তু সামরিক বিকল্প কি একেবারে নেই ভারতের সামনে? দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্যি আছে, সেটা হলো কোনো বড় শক্তি কখনোই কোনো বিকল্প পুরোপুরি বাদ দিয়ে দেয় না। ইউক্রেনের ক্ষেত্রে কি রাশিয়া বাদ দিয়েছে? দেয়নি। ইরানের ক্ষেত্রে কি আমেরিকা বাদ দিয়েছিল? দেয়নি। আরও বহু বহু উদাহরণ আছে। সামরিক বিকল্প তাই ভারতের টেবিলে থাকতেই পারে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি ভারতের প্রথম পছন্দ? না, এটা হচ্ছে ভারতের শেষতম বিকল্প। কারণ যুদ্ধ শুরু করা সহজ, শেষ করা সহজ নয়। আর যুদ্ধের পরে কি হবে সেই প্রশ্নের উত্তর আরও বেশি কঠিন। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ তাহলে কোথায়? অনেকে মনে করেন বিপদ মানে শুধু যুদ্ধ, আমি কিন্তু তা মনে করি না। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিপদ হতে পারে নদী জলের চাপ, ক্রমবর্ধমান কূটনৈতিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক চাপ, বিনিয়োগ হ্রাস করা, আন্তর্জাতিক আস্থার সংকট, সীমান্ত সম্পর্কের অবনতি, ব্যবসার অবনতি। এই ক্ষতিগুলো অনেক সময় যুদ্ধের ক্ষতির চেয়েও দীর্ঘস্থায়ী হয়। ভবিষ্যতের ছবি তাহলে কি? আমার সামনে আমি যেটা দেখতে পাচ্ছি, 3টি সম্ভাব্য দৃশ্যপট আছে। দৃশ্যপট 1, সম্পর্ক খারাপ হবে ভারত বাংলাদেশের, কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এইভাবেই চলতে থাকবে। দৃশ্যপট 2, ভারত ধাপে ধাপে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াবে, বাংলাদেশ পাল্টা চীন পাকিস্তানের দিকে আরও ঝুঁকবে, আবহাওয়া গরম হবে, হতেই থাকবে। দুই দেশের সম্পর্ক দীর্ঘমেয়াদে শীতলতম হয়ে যাবে। আর দৃশ্যপট 3, কোনো বড় সীমান্ত ঘটনা বা নিরাপত্তা সংকট হঠাৎ পরিস্থিতিকে বিস্ফোরক করে তুলতে পারে, যেমন এখন চলছে সীমান্তে। এটাই সবচেয়ে সম্ভাব্য, কিন্তু সবচেয়ে বিপজ্জনক। তাহলে শেষমেশ কি দাঁড়ালো? প্রশ্ন এটা নয় যে ভারত বাংলাদেশে যুদ্ধ করবে কি না, প্রশ্ন এটাই যে দুই দেশের মধ্যে যে অবিশ্বাস দ্রুত বাড়ছে তা কোথায় গিয়ে থামবে শেষ পর্যন্ত। ইতিহাস আমাদের শেখায়, যুদ্ধ অনেক সময় বন্দুকের ট্রিগার টানার আগেই শুরু হয়ে যায়, অনেক আগে শুরু হয়ে যায়। প্রথমে ভেঙে যায় বিশ্বাস, তারপর যোগাযোগ, তারপর সহযোগিতা, আর শেষ পর্যন্ত মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই রাষ্ট্র। দক্ষিণ এশিয়ার এই দুই দেশ, ভারত এবং বাংলাদেশ, কি সেই পথে হাঁটছে, নাকি এখনো ফিরে আসার সুযোগ আছে? এই প্রশ্নের উত্তরই আগামী দশকের ভারত বাংলাদেশ সম্পর্ক নির্ধারণ করবে। ধন্যবাদ। মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, বিএনপির 4 মাস অন্তহীন অস্থিরতা নাকি রাজনৈতিক ভুল নীতির খেসারত? ইতিমধ্যে কয়েকদিন হয়ে গেছে, বিএনপির 4 মাস পার হয়ে গেছে, 5ম মাসে আমরা অবস্থান করছি। বাংলাদেশের মানুষ কেমন বুঝছেন? কোনো আশার আলো দেখছেন যে বিএনপি দেশটাকে ঠান্ডা করবে বা স্বাভাবিক একটা জায়গায় নিয়ে যাবে? আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আমরা যে একটা অস্বাভাবিকতা দেখছি, ইউনূসের 1.5 বছর, ইউনূসের 1.5 বছরের নানান কীর্তি কাহিনী এখন বেরিয়ে আসছে। বিএনপি সেই ধারাবাহিকতায় ক্ষমতায় এসছে। ন্যূনতম পরিবর্তন কি
চোখে পড়ছে? মনে হয় না। না আইন শৃঙ্খলায়, না অর্থনীতিতে, না ব্যবসা বাণিজ্যে। আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলতে চাই। এমনটা হলে কিভাবে চলবে দেশ, কিভাবে চলবে বিএনপি সরকার? আর যার কারণেই বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক বোদ্ধাদের নজর এখন ঢাকার দিকে। ক্ষমতার মসনদে বসার পর দেখতে দেখতে 4 মাস পার করে ফেললো বিএনপি, কিন্তু প্রশ্ন উঠছে, যে পথে বিএনপি হাঁটছে সেই পথে কি আদৌ টিকে থাকা সম্ভব? নির্বাচন হয়ে গেল দেশের প্রধান দুটি দলের একটিকে বাদ দিয়ে, আর তার ফল দেশের সিংহভাগ মানুষ ভোট দিতেই যায়নি। একতরফা ভোটে ক্ষমতায় এসে গত 4 মাসেও কি দেশ স্থিতিশীল হতে পেরেছে? অর্থনীতি থমকে গেছে, বিদেশি বিনিয়োগ আসছে না, আর দেশের ভেতরে বাড়ছে সামাজিক বিভেদ। কেন বিএনপি সরকার এক গোলক ধাঁধায় আটকে গেছে এবং এর পরিণতি বা কি? দর্শক, আলোচনার শুরুতে আসা যাক ক্ষমতার উৎসে। যে কোনো গণতান্ত্রিক দেশের মূল শক্তি হলো তার জনগণ এবং তাদের ভোট। কিন্তু বাংলাদেশে এবার যা ঘটেছে তা কি আসলেই একটি স্বাভাবিক প্রক্রিয়া ছিল? দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ এবং বিএনপির পূর্ণ অংশগ্রহণ ছাড়া যে নির্বাচন মঞ্চস্থ হলো, তাতে একটা বড় শূন্যতা তৈরি হয়েছে। যখন দেশের প্রধান একটি পক্ষ মাঠের বাইরে থাকে, তখন সাধারণ মানুষের বড় অংশই ভোট কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নেয়, আর সেটাই হয়েছে। একটি একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি আজ ক্ষমতার চেয়ারে, কিন্তু এই ক্ষমতার ভিত্তি কতটা মজবুত? রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম বলে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া যে সরকারি আসুক না কেন তার নৈতিক শক্তি দুর্বল থাকে। বিএনপি ক্ষমতায় তো এসেছে, কিন্তু জনগণের সেই স্বতঃস্ফূর্ত ম্যান্ডেট কি তারা পেয়েছে? এই প্রশ্নটি এখন দেশের আনাচে কানাচে ঘুরপাক খাচ্ছে। ক্ষমতা পাওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা দিতে হয় অর্থনীতির মাঠে, কিন্তু গত 4 মাসেও দেশীয় অর্থনীতিতে কোনো স্থিতিশীলতা ফেরানো যায়নি। আর একটা দেশ যখন রাজনৈতিক ও সামাজিকভাবে অস্থিতিশীল থাকে, তখন সেখানে বাইরের কোনো দেশ বা সংস্থা টাকা খাটাতে যায় না। বিনিয়োগের চাকা পুরোপুরি স্তব্ধ। পরিস্থিতি কতটা উদ্বেগজনক তা বোঝা যায় সম্প্রতি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের একটি মন্তব্যে। তিনি স্পষ্ট করে বলেছেন, গ্লোবাল ইনভেস্টমেন্ট বা বিদেশি বিনিয়োগের উপর বেশি ফোকাস না করে এবছর তারা দেশীয় বিনিয়োগকারীদের উপর বেশি নজর দেওয়ার চেষ্টা করছেন। ভেবে দেখুন, ডক্টর ইউনূসের 1.5 বছরের শাসন আমলে দেশের ব্যবসা বাণিজ্য আর সামগ্রিক অর্থনীতি যেখানে থমকে গিয়েছিল, সেখান থেকে উত্তরণের কোনো পথ বিএনপি গত 4 মাসেও দেখাতে পারেনি। বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতেও পারবে বলে মনে হচ্ছে না, কারণ সমস্যাটা শুধু ব্যক্তির নয়, সমস্যাটা নীতির। ভুল অর্থনীতি ও রাজনৈতিক নীতি নিয়ে চললে বিদেশি বিনিয়োগকারীরা কখনোই ভরসা পাবে না। ব্যবসা শেষ, ব্যাংক শেষ। ব্যাংক ইউনূসের আমলে 7টি ব্যাংক ধ্বংস করে দেওয়া হয়েছে। 7টি ব্যাংক গ্রাহকদের টাকায় দেওয়া হয় না। এর সাথে যুক্ত হয়েছে বিএনপির এই নয়া শাসন আমলে দেশের বৃহত্তম ইসলামী ব্যাংক। ওই 7টি ব্যাংক মিলিয়ে তাদের যে স্ট্রেংথ, অর্থনৈতিক শক্তি, একটা ইসলামী ব্যাংক একাই সেই শক্তি। সেই ইসলামী ব্যাংক আজকে স্থবির। ধাপে ধাপে সরকারের কাছ থেকে ইসলামী ব্যাংক টাকাও নিল, কিন্তু ইসলামী ব্যাংকের কার্যক্রম, গ্রাহকদের অভিজ্ঞতা বলি, ইসলামী ব্যাংক সরকার থেকে টাকা নিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের স্বাভাবিক, আপনি তাদের বুথগুলোতে গিয়ে দেখেন, বুথগুলো স্বাভাবিক না, বুথগুলো টাকা দিচ্ছে না। মোবাইল ব্যাংকিং এ দেখুন, মোবাইল ব্যাংকিং এ টাকা দেয় না। আপনি ব্যাংকের ব্রাঞ্চে চেক নিয়ে যান, এখনো চেক বা টাকা পর্যাপ্ত টাকা দিতে গড়িমসি করে। তাহলে কি হচ্ছে বুঝতেই পারছেন। এবার আসি একটি রাষ্ট্রের টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানে, তা হলো অন্তর্ভুক্তিমূলক সমাজ বা ইনক্লুসিভ সোসাইটি। একটি দেশের টেকসই উন্নয়নের পেছনে আসল চাবিকাঠি হলো সবাইকে সাথে নিয়ে চলা। কিন্তু ক্ষমতার চশমা পরে বিএনপি কি সেই পথ দেখছে? না, তারা অন্তর্ভুক্তিমূলক সমাজের দিকে না হেঁটে হাঁটছে এক চরম
বিভেদের সমাজের দেখে। বিএনপির নীতি নির্ধারকদের একটা কথা খুব গুরুত্ব দিয়ে মনে রাখা দরকার, তারা নিজেরা যেমন দেশের একটি বড় রাজনৈতিক দল, ঠিক তেমনি আওয়ামী লীগও দেশের এক বিশাল জনসমর্থন পুষ্ট ঐতিহ্যবাহী রাজনৈতিক শক্তি। আপনি চাইলেই এই বিশাল জনগোষ্ঠীকে হুট করে রাজনৈতিক দৃশ্যপট থেকে মুছে দিতে পারেন না, কিন্তু বর্তমানে ঠিক সেটাই করার চেষ্টা চলছে, যা দেশের সামাজিক বুননকে ধ্বংস করছে। এখন প্রশ্ন ওঠে, বিএনপি তাহলে কাদের নিয়ে চলছে? মাঠের আসল শক্তিদের বাদ দিয়ে তারা এমন কিছু দলের ওপর ভরসা করছে যাদের আসলে কোনো বাস্তব অস্তিত্ব নেই, আছে শুধু ফাঁকা আস্ফালন। উদাহরণ চান? চলুন জামাতের কথাই ধরা যাক। এই দলটি রাজপথে বা সোশ্যাল মিডিয়ায় যত কথাই বলুক না কেন, ভোটের রাজনীতিতে তাদের পারফরমেন্স আসলে কি? জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ার নিজে এই গত নির্বাচনে এমপি হতে পারেননি। জামাতের আমির ডক্টর শফিকুর রহমানও নির্বাচনে হেরে গিয়েছিলেন, কিন্তু অভিযোগ আছে বিশেষ সমঝোতায় তাকে জেতানো হয়েছিল। ইতিহাস সাক্ষী দেয়, যখনই আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে দেশে একটি সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে, তখন জামাত সারা দেশে এককভাবে 2-3টি বেশির আসন পায়নি এবং এখনো সেই অবস্থায় বিদ্যমান। তারা যতই আস্ফালন করুক, অর্থ কড়িয়ে এসে তাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সে আছে, কিন্তু ভোটের রাজনীতিতে মানুষ তাদের আসলে পছন্দ করে না। অথচ গত নির্বাচনে প্রহসন আর ব্যাক স্টেজ সমঝোতার মাধ্যমে সংসদ ভরিয়ে ফেলা হয়েছে এই জামাতের লোকজন দিয়ে। তাহলে এদের প্রকৃত জনসমর্থন কতটুকু? একই কথা খাটে ছাত্রদের নতুন দল এনসিপির ক্ষেত্রেও। জনগণের ভোটে সরাসরি জিতে আসার মতো একটি আসনও তাদের নেই, অথচ গত নির্বাচনে দল প্রধান নাহিদ ইসলাম সহ অন্যদের এক প্রকার কৃত্রিম ভাবে জিতিয়ে এনে সংসদে জায়গা দেওয়া হয়েছে। অর্থাৎ জামায়াত কিংবা এনসিপি কারো পিঠেই প্রকৃত জনসমর্থনের সিলমোহর নেই। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো? বিএনপি আজ জনসমর্থনহীন জামাত এবং এনসিপি কে বগল দাবা করে দেশ চালাচ্ছে, আর অন্যদিকে দেশের অন্যতম বৃহৎ এবং বিশাল জনসমর্থন পুষ্ট দল আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে উপেক্ষা করা হচ্ছে। এই উপেক্ষার ফল কি হতে পারে? এর ফল কখনোই শুভ হতে পারে না। একটি বিশাল জনগোষ্ঠীকে বাইরে রেখে কখনো একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ দেশ গড়া সম্ভব নয়। আর ঠিক এই কারণেই দেশে সামাজিক অস্থিরতা লেগেই আছে এবং দিন দিন তা বাড়ছে। এই অস্থিরতা দূর করতে হলে বর্তমান সরকারকে একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতেই হবে। জনসমর্থনহীন জামায়াত বা এনসিপির ফাঁকা বলিতে কান না দিয়ে অবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ প্রত্যাহার করতে হবে। তাদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি। আর এই প্রক্রিয়ায় যদি জামায়াত বা এনসিপি কোনো বাধার সৃষ্টি করতে চায়, তবে রাষ্ট্রের স্বার্থে তাদের কঠোর হস্তে দমন করতে হবে। আওয়ামী লীগকে ওপেন করে দিন, আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিন যে আওয়ামী লীগকে কোনো ধরপাকড় করা যাবে না। অন্যদিকে যদি জামায়াত এনসিপি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে বাধা দিতে আসে, আপনি তাদের ধরুন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে, তাহলেই দেখবেন সবকিছু ঠান্ডা হয়ে গেছে, সমাজ স্থিতিশীল হয়ে গেছে, আপনারা নির্বিঘ্নে 5 বছর চালিয়ে যেতে পারবেন। এই ভিডিওর শেষ অংশে যে বিষয়টি না বললেই নয়, তা হলো সুশাসন। বিএনপি যদি ক্ষমতায় এসে অন্তত একটা জায়গায় প্রমাণ করতে পারতো যে তারা আওয়ামী লীগ আমলের চেয়ে ভালো শাসন দিচ্ছে, সুশাসন নিশ্চিত করছে, তবে দেশের মানুষ হয়তো তাদের এই দমন পীড়নের নীতিকেও মেনে নিত। কিন্তু বাস্তবে কি হচ্ছে? আওয়ামী লীগ আমলের সেই চেনা অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল বাংলাদেশ আজ পুরোপুরি গায়েব। চারিদিকে এক অনিশ্চয়তা। আর কতদিন এভাবে আর্মি আর পুলিশ দিয়ে জোর করে সরকার চালানো যাবে? বন্দুকের নল দিয়ে সাময়িকভাবে চলতে পারে, কিন্তু স্থায়ী স্থিতিশীলতা নয়। যদি অনতিবিলম্বে বিএনপি তাদের এই ভুল নীতি থেকে সরে না আসে, তবে এই সরকারের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে বাধ্য। আর সরকার পতনের সেই আগুনে দেশটাও পড়বে, রসাতলে যাবে এদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ভবিষ্যৎ। কাজেই আমরা প্রত্যাশা করব বিএনপির সেই শুভ বুদ্ধির উদয় হবে।
এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।